ট্রাম্পের পাল্টা শুল্ক মোকাবেলায় ভূ রাজনৈতিক ফাঁদে পা দেয়নি সরকার, সম্ভাবনা কাজে লাগাতে উদ্যোগী হওয়ার আহ্বান। 3 দিনের সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা। প্রতিরক্ষা সহ সই হতে পারে 5 সমঝোতা। বহিষ্কার ও পাল্টা কাউন্সিলে আরেক দফা বিভক্ত জাতীয় পার্টি, নির্বাচনে ভূমিকা নিয়ে সিদ্ধান্ত নেয়নি কোনো পক্ষই। দেশে মোট ভোটার 12,61,00,000। নির্বাচন কমিশনের প্রাথমিক যাচাই বাছাইয়ে উত্তীর্ণ এনসিপি সহ 16 দল। সিলেটে এখনো শেষ হয়নি জুলাই হত্যা মামলার একটিরও তদন্ত, দ্রুত বিচারের তাগিদ স্বজনদের। ট্রাম্পের পাল্টা শুল্ক মোকাবেলা করতে গিয়ে ভূ রাজনৈতিক ফাঁদে পা দেয়নি অন্তর্বর্তী সরকার। বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএম এর সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলেছেন নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। এ সময় ব্যবসায়ীরা বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে প্রতিযোগিতায় এগিয়ে থাকার সম্ভাবনা কাজে লাগাতে অভ্যন্তরীণ সংকট নিরসনে উদ্যোগী হতে হবে সরকারকে। ট্রাম্পের পাল্টা শুল্ক হারে প্রতিযোগী দেশ চীন ভারতের চেয়ে বাংলাদেশ এগিয়ে থাকায় অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি দলের সম্মানে এই আয়োজন করে বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএ, যেখানে নিজের অভিজ্ঞতা তুলে ধরে নিরাপত্তা উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তিটি বাতিল এবং বাস্তবায়নযোগ্য, যেখানে ভূরাজনৈতিক কোনো ইস্যু নেই। কালকে যদি আমাদের একটা অব্লিগেশন পালন না করতে পারে, তাহলে তারা এই অ্যাগ্রিমেন্ট ক্যান্সেল করে আমাদেরকে 37% দিবে। উই ক্যানট অ্যাফোর্ড দ্যাট অ্যান্ড উই হ্যাভ টু বি ভেরি অনেস্ট যে আমরা কোন অব্লিগেশন নিতে পারবো কি পারবো না। আমরা সব অব্লিগেশন নিতে পারি না। এ সময় ব্যবসায়ীরা বলেন, শুল্ক নিয়ে দুশ্চিন্তা কেটে গেছে, সামনে এসেছে সম্ভাবনা, যা কাজে লাগাতে জ্বালানি, ব্যাংক ও কাস্টমসের জটিলতা নিরসনের আহ্বান জানান তারা। তুলে ধরেন যুক্তরাষ্ট্রের শুল্ক হার আরও কমানোর উপায়ও। ইউএস কন্টেন্ট ইউজ করলে ট্যারিফের কোনো এক্সাম্পশন পাওয়া যাবে কিনা, এটা নিয়ে আমরা কাজ করছি। যদি ওইখান থেকে আরও ট্যারিফের এক্সাম্পশন 3%, 4%, 5% কমানোর সুযোগ থাকে, কেন আমরা সেটা এক্সপ্লোর করব না? বাংলাদেশের আমদানি রপ্তানির সবচেয়ে বড় বাধা কাস্টমস। এই জায়গাটাতে যদি সময় উপযোগী, যুগোপযোগী সিদ্ধান্ত আপনারা এনে দিতে পারেন, তাহলে আজকে যে অবারিত সুযোগ তৈরি হয়েছে আমাদের জন্য, এইটাকে আমরা নিতে পারব। বাণিজ্য উপদেষ্টার মতে, ট্রাম্প ট্যারিফ মোকাবেলা বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি চ্যালেঞ্জের ছিল। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সক্ষমতা ও উদ্যোগের উপর ভর করতে হয়েছে। আমরা বিভিন্ন রকমের কাঠামোগত সরলীকরণ, সহজীকরণ, উদারীকরণ, ব্যবসা সহায়ক যত কর্মকাণ্ড করা যায় আমরা এগুলো করার চেষ্টা করছি। এ সময় এলডিসি গ্র্যাজুয়েশনকে ট্রাম্প ট্যারিফের চেয়েও বড় চ্যালেঞ্জ উল্লেখ করে ব্যবসায়ীদের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান বাণিজ্য উপদেষ্টা। আপনারা তো শুধু আমেরিকান মার্কেটে $8 বিলিয়ন নিয়ে চিন্তা করছেন, $50 বিলিয়ন বা $42 বিলিয়ন ব্যবসা কি হবে আপনারা চিন্তা করছেন না। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা। 3 দিনের সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফর সঙ্গী হিসেবে থাকছেন 4 উপদেষ্টা। মঙ্গলবার বৈঠক হবে 2 দেশের সরকার প্রধানের। সফরে সই হবে প্রতিরক্ষা সহ 5 সমঝোতা স্মারক ও 3 এক্সচেঞ্জ নোট। মোর্শেদ হাসিবের রিপোর্টে বিস্তারিত। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দেশটিতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার সফরে দেশটির সাথে প্রতিরক্ষা, জ্বালানি সহ 5টি বিষয়ে সমঝোতা স্মারক সই হতে পারে। এর মধ্যে রয়েছে 2 দেশের ব্যবসায়ী সংগঠনের সহযোগিতার বিষয়টিও। এছাড়াও হতে পারে 3টি নোট এক্সচেঞ্জ। পররাষ্ট্র উপদেষ্টা জানান, দেশটির বাজারে বাংলাদেশের শ্রমিকের কাজের নানা সংকট গুরুত্ব পাবে প্রধান উপদেষ্টার সফরে। 2 দেশের সরকার প্রধানের ব্যক্তিগত সম্পর্কেও কাজে লাগাতে চান দেশের স্বার্থে। অনেক বটলনেক হয়তো আমরা দূর করতে পারবো, কারণ এখানে 2টো জিনিস। এক হলো যে সর্বোচ্চ পর্যায়ের একটি সফর হচ্ছে, 2 হচ্ছে যে 2 দেশের সরকার প্রধানের মধ্যে একটা কেমিস্ট্রি আছে ভালো। আমরা সেটাকে এক্সপ্লয়েট করার চেষ্টা করবো যতটুকু পারা যায়। মঙ্গলবার সকালে শুরু হবে সফরের মূল আনুষ্ঠানিকতা। পুত্রজয়ায় আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন ডক্টর মোহাম্মদ ইউনূস ও আনোয়ার ইব্রাহিম। এরপর 2 সরকার প্রধান কথা বলবেন গণমাধ্যমে। এই দিন দুপুরে প্রধান উপদেষ্টার সৌজন্যে মধ্যাহ্নভোজের আয়োজন করেছে মালয়েশিয়ার সরকার প্রধান।
এছাড়া সফরে একটি ব্যবসায়িক সেমিনারে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। ওই দিন বিকেলে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রাতে মালয়েশিয়ার মন্ত্রী, নাগরিক সমাজ, শীর্ষ ব্যবসায়ী আমলাদের সঙ্গে অংশ নেবেন ভিন্ন এক নৈশভোজে। দেশটির ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে। এজন্য বিশেষ সমাবর্তনের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়টি। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। এদিকে প্রধান উপদেষ্টার সফর ঘিরে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। এই সফরের মাধ্যমে প্রবাসীদের নানা সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে প্রত্যাশা তাদের। বিশেষ করে শ্রমবাজারে স্থিতিশীলতা, বৈধ হওয়ার প্রক্রিয়া সহজ করা ও দূতাবাসের সেবার ইতিবাচক পরিবর্তন হবে বলে আশা করছেন প্রবাসীরা। আমরা চাই জানি আমাদের প্রবাসীর জন্য যারা আমার ভাই ও বোনেরা যারা আছে বাংলাদেশে অবৈধ, তাদের জন্য জানে উনি বৈধতা করার জন্য একটা ব্যবস্থা করে। মাননীয় প্রধান উপদেষ্টার এই সফর মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও বেশি দৃঢ় করবে বলে প্রবাসীরা আশাবাদ ব্যক্ত করছে। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। বহিষ্কার ও পাল্টা কাউন্সিলে আরেক দফা বিভক্ত জাতীয় পার্টি। কেন্দ্রীয় নেতাদের অভিযোগ একে অপরের বিরুদ্ধে। আর নতুন এই ভাঙনে ষড়যন্ত্র দেখছেন কাদেরপন্থীরা। এদিকে আসছে নির্বাচনে দলটির ভূমিকা কি হবে তা নিয়ে সিদ্ধান্ত নেয়নি কোনো পক্ষই। শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট। যখন জিজ্ঞেস করে তুমি কোথায় আছো, সরকারের না বিরোধী দলে, কোন দলে, আমরা তো বলতে পারি না। গৃহপালিত বিরোধী দল কি, কেমন হয়, দেশের মানুষের সাথে এই শব্দটি পরিচিত হয়েছে জাতীয় পার্টির মাধ্যমে। 2014 থেকে 2024 ভোটারবিহীন, রাতের ভোট কিংবা আমিডামি সব নির্বাচনে আওয়ামী লীগের পাশে ছিল জাতীয় পার্টি। সংসদে করেছে আওয়ামী লীগের কুসুম কুসুম বিরোধিতা। এর পরিণতিতে 5 আগস্টের পর পর্যুদস্ত হতে হচ্ছে দলটিকে। নেতৃত্ব বিরোধ গড়িয়েছে আদালত পর্যন্ত। বহিষ্কার পাল্টা কাউন্সিলে জাপা হয়েছে আরেক দফা বিভক্ত। দলটির নতুন অংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। চ্যানেল 24-এর সাথে আলাপে তিনি দাবি করলেন, দল বাঁচাতেই করতে হয়েছে কাউন্সিল। যারা রাজনীতিতে আছেন তারা তো সকলে বোকা না, তারা তো ওনার অ্যাক্টিভিটি দেখেছে এবং সকলেই জানে তিনি আজকে কেবল আওয়ামী লীগ না, ভারতের মুখপাত্র হিসেবে উনি কাজ করছেন। কোনো ডিপ্লোম্যাটিক কমিউনিটিতে কেউই এটা বলবে না যে উই আর ওয়ার্কিং ফর ইন্ডিয়া। ইন্ডিয়ার সাথে যদি কারোর যোগাযোগ থাকে সেটা হচ্ছে যে জনাব কাদেরের, অ্যান্ড দিস ইজ নোন। তিনি নিজেই বলেছেন তিনি ইন্ডিয়ার অনুমতি ছাড়া কোনো কথা বলতে পারবেন। আনিসুল হাওলাদার চুন্নুদের কাউন্সিল করার কোনো অধিকার নেই, একথা আগেই জানিয়েছে জাতীয় পার্টির জিএম কাদের ও শামীম পাটোয়ারি অংশ। তারা এতে পাচ্ছে ষড়যন্ত্রের গন্ধ। পরবর্তী কাউন্সিলের নতুন গঠনতন্ত্র না আসা পর্যন্ত এটাই আমাদের সংবিধান, এটাই আমাদের গঠনতন্ত্র, এটি নির্বাচন কমিশনের দেয়া আছে। এর বাইরে বিকল্প কোনো পন্থা করা হলে সেটা সম্পূর্ণরূপে বেআইনি হবে। তো পুরো জিনিসটার মধ্যে আমরা একটা গভীর ষড়যন্ত্রের ছোঁয়া দেখতে পাচ্ছি। সারা দেশে উঠেছে নির্বাচনী ট্রেন, তাতে দ্বিধাবিভক্ত জাতীয় পার্টির ভূমিকা কি, এখন এই সিদ্ধান্ত নেয়নি কোনো পক্ষই। দলটি 1986-তে জন্মের পর থেকে এখন পর্যন্ত 8 বার ভাঙনের মুখোমুখি হয়েছে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। ফেব্রুয়ারির নির্বাচনে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার বিশ্বাস, জনগণের সমর্থন পাবে বিএনপি। তাই চ্যালেঞ্জ মোকাবেলায় নেতাকর্মীদের ঐক্য ধরে রাখার নির্দেশ দেন তারেক রহমান। দীর্ঘ 16 বছর পর রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। স্থানীয় নেতাকর্মীরা তাই উজ্জীবিত, উৎফুল্ল। ব্যানার ফেস্টুন নিয়ে দলে দলে যোগ দেন সবাই। কণ্ঠে ছিল নানা স্লোগান। নগরীর দরগাপাড়ায় সম্মেলনের প্রথম অধিবেশনে বক্তারা বলেন, 5 আগস্টের পর দলের সাথে যুক্ত হয়ে সামনের কাতারে আসা যাবে না। যে নেতাকর্মীরা ত্যাগ স্বীকার করেছেন, পদ তাদেরই দেয়া হবে। যারা পালায়ে গেছিলেন তাদেরকে পদ দেওয়া হবে না, তবে ভোটের দরকার আছে, তো এর জন্য পিছনের সারিতে রাখতে হবে। কোনো চাঁদাবাজ, কোনো দখলদার, কোনো মাটি দখলদার আমরা জাতীয়তাবাদী দলে অবস্থান দিতে পারি না। পরে কাউন্সিল অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আশাবাদ ব্যক্ত করেন, ফেব্রুয়ারির নির্বাচনে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, জনরায় আসবে বিএনপির পক্ষে।
আগামী নির্বাচনের মাধ্যমে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ ইনশাল্লাহ বাস্তবায়িত হবে। কিন্তু সেখানে থেমে থাকলে তো চলবে না আমাদের। ইনশাল্লাহ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী নির্বাচনে ইনশাল্লাহ দেশের অধিকাংশ জনগণের সমর্থন ধানের শীষ তথা বিএনপি পাবে। দেশকে এগিয়ে নিয়ে যেতে চ্যালেঞ্জ মোকাবিলায় দলের ঐক্য ধরে রাখারও তাগিদ দেন তারেক রহমান। আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি তাহলে আমরা ওই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারবো না। জনগণের আস্থা এবং জনগণের বিশ্বাস আমাদের উপরে আছে, কিন্তু এই বিশ্বাস এবং আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু জনগণের না। এই বিশ্বাস এবং আস্থা ধরে রাখার দায়িত্ব কার? আমাদের সকলের, আমরা যারা বিএনপি করি। এছাড়া পদ্মা নদীর পানির হিস্যা বুঝে নিতে আন্তর্জাতিক আদালত ও জাতিসংঘে যাবারও ঘোষণা দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পানির হিস্যা বের করে নিয়ে আসতে হবে, আবার আমাদেরকে পদ্মা নদীতে পানির ব্যবস্থা করতে হবে। আবরার শাইর, চ্যানেল 24, রাজশাহী। ফেব্রুয়ারিতে নির্বাচনে জামায়াতের মৌলিক আপত্তি না থাকলেও পর্যবেক্ষণ আছে। প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করে একথা জানান জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডের দাবি জানান তিনি। বলেন, দেশের মানুষ আর অস্বচ্ছ নির্বাচন দেখতে চায় না। আইন শৃঙ্খলার ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে, কিন্তু আমরা আমাদের কনসার্ন সেটা আমরা পেশ করছি যে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও সুষ্ঠু নির্বাচনের লেভেলে পৌঁছায়। আচরণবিধি ওনারা তৈরি করছে, ওনারা করে আমাদেরকে যখন খসড়া দেবে তখনই আমরা এই ব্যাপারে আমাদের বিস্তারিত মত এবং পুরো সুপারিশ দেব। কলকাতায় পার্টি অফিস খুলে আওয়ামী লীগের কার্যক্রম চালানোর গুঞ্জন উঠেছে, তবে এমন কোনো তথ্য মেলেনি বলে জানিয়েছে ভারতের গোয়েন্দারা। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানান, দেশের বাইরে আওয়ামী লীগ কি করছে তা সরকার নজরে রাখছে। বাণিজ্যিক কমপ্লেক্সে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের দলীয় দপ্তর খুলেছে। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয় বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ পার্টি অফিস খুলেছে কলকাতায়। খবর রটে ভারতে প্রবাসী সরকার গঠনের চেষ্টা করছে আওয়ামী লীগ, যা আলোচনার জন্ম দেয় দেশে। তবে বিষয়টির সত্যতা স্বীকার করেনি ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা পশ্চিমবঙ্গ রাজ্য গোয়েন্দা সংস্থা। কলকাতার রাজারহাট নিউটাউন এলাকার পৌর নিয়ন্ত্রক সংস্থা হিডকো জানায়, আওয়ামী লীগের অফিস খোলার বিষয়ে কোনো তথ্য পায়নি তারা। তবে গোয়েন্দা তথ্য বলছে, ওই এলাকার একটি শপিং কমপ্লেক্সে প্রাইভেট ব্যাংকুয়েট হলে বেশ কয়েকবার বৈঠক করেন আওয়ামী লীগ নেতারা, যেখানে ইফতার পার্টিরও আয়োজন করে আওয়ামী লীগ। ঈদের আগে কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে এই ধরনের অন্তত 3টি ইফতার পার্টির আয়োজন করা হয়। বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, দেশের বাইরে আওয়ামী লীগের এমন কর্মকাণ্ডে নজর রাখছেন তারা। তাদের কার্যক্রম ব্যান করা হয়েছে বাংলাদেশে, তারা বাইরে কি করছে আমাদের অবশ্যই আমরা মনিটরিং করছি। তারা যদি বাংলাদেশে বাইরে থেকে এমন কোনো অ্যাক্টিভিটিস করে যে আমাদের এখানে ইনস্টেবিলিটি ক্রিয়েট করতে চায়, অবশ্যই আমরা এটা মনিটর করছি, আমরা দেখছি। আমরা এই বিষয়ে আরো কংক্রিট ইনফরমেশন আমাদের গ্যাদার হলে আমরা আপনাদেরকে জানাতে পারব। গেল বছর আগস্টে গণঅভ্যুত্থানে সরকার পতনের পর ভারত পালিয়ে যান শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতা। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। দেশে মোট ভোটার 12,61,70,900 জন। নতুন ভোটার সংখ্যা 24,38,226। জাতীয় নির্বাচন সামনে রেখে ভোটার হালনাগাদের খসড়া তালিকায় মিলেছে এসব তথ্য। রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে সংবাদ সম্মেলনে সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, আগামী 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 হবে তারাও যুক্ত হবেন ভোটার তালিকায়। জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে আগে থেকেই। প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচনের সময় স্পষ্ট হবার পর বেড়েছে কমিশনের তৎপরতা। নির্বাচনী যজ্ঞের ধারাবাহিক কাজের অংশ হিসেবে সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করল ইসি। কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, হালনাগাদের তথ্য অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা 12,70,70,900। নতুন করে ভোটার বেড়েছে 24,38,226 জন। আমাদের অ্যাজ অন টুডে যে ভোটার তালিকা আছে 12,37,32,74-এর সাথে যদি এই প্রাপ্ত ভোটারের সংখ্যা আমরা যোগ করি তাহলে আমাদের
ভোটারের সংখ্যা যে দাঁড়াবে 12,61,70,900। সম্পূরক ভোটার তালিকা প্রকাশ হওয়া তথ্যের সংশোধন বা ত্রুটি বিচ্যুতি দূর করার জন্য আবেদন করা যাবে 21 আগস্ট পর্যন্ত। এই ব্যাপারে তাদের যদি সংশোধনী কিছু থাকে সেই সংশোধনীগুলো আমাদেরকে জানাবেন এবং সংশোধনী অনুযায়ী আমরা এটা চূড়ান্ত করব। এদিকে নির্বাচনে ষড়যন্ত্রের আশঙ্কা করছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ, তবে আশ্বাস দেন নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করার। There will be efforts to undermine the election and there will be efforts to undermine the electoral integrity. এগুলো থাকবে। কেউ যদি সামান্যতম এখানে কোনো ধরনের পক্ষপাতিত্ব প্রদর্শন করে, ইলেকশন কমিশন উইল গো দ্য ডিস্টেন্স টু টেক কেয়ার অফ দ্যাট। কেউ সামান্যতম পক্ষপাতিত্ব দেখালে ইসি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা বাহিনীর জন্য 40,000 বডি ক্যামেরা কিনছে সরকার। ফলে কেন্দ্রে কি হচ্ছে দেখা যাবে সব। অনিয়ম হলে চলে যাবে সিগন্যাল। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনে অরাজকতা হবে না। মানুষের কাছে প্রশংসিত নির্বাচন করে যেতে চায় অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার ঘোষণার পর থেকে জোরসোরে শুরু হয়েছে নির্বাচনী প্রস্তুতি। সুষ্ঠু ভোট করতে এবার নতুন সংযোজন বডি ক্যামেরা। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, অক্টোবরের মধ্যে কেনা হবে 40,000 বডি ক্যামেরা। এজন্য চীন, জার্মানি এবং থাইল্যান্ডের কোম্পানির সাথে চলছে আলোচনা। প্রতি সপ্তাহে সচিবালয় স্বরাষ্ট্র উপদেষ্টাও জানালেন বডি ক্যামেরার কথা। বলেন, এর ফলে কেন্দ্রে কি হচ্ছে সব দেখা যাবে, অনিয়ম হলে চলে আসবে সিগন্যাল। বডি ক্যামেরা যেটা আমরা ক্রয় করে দিচ্ছি, কোন কেন্দ্রে কি ধরনের ঘটনা ঘটছে আপনি সেন্ট্রাল থেকে আপনার এদেরও মনে হয় এটার অ্যাক্সেস দেওয়া হবে, আপনারাও কিন্তু দেখতে পারবেন। ডিস্ট্রিক্টে দেওয়া হবে, আপনাকে ডিস্ট্রিক্টে যারা প্রতিনিধি যারা এরা নিজেরও করতে পারবে। যদি কোনো কেন্দ্রে কোনো ধরনের এরকম হইতে থাকে, ওটা ইভেন সিস্টেমটা এরকম হবে, মানে আমি হয়তো ডিটেল আপনাদের বলতে পারতেছি না, যে ওখান থেকে সিগন্যাল চলে আসবে, কথা হবে না। নির্বাচনে কোনো অরাজকতা হবে না বলে আশ্বস্ত করেন তিনি। জানান, 2024 সালের 5 আগস্টের পর বিভিন্ন বাহিনীর লুট হওয়া অস্ত্রের সন্ধান দিতে পারলে দেওয়া হবে পুরস্কার। আমাদের যে হাতিয়ারগুলি হারিয়ে গেছে এগুলির উদ্ধারের জন্য আমরা একটা সার্কুলার দিচ্ছি এবং আমরা একটা প্রাইজও ডিক্লেয়ার করতেছি, যে ইনফরমেশনটা দিতে পারবে তারা আমরা একটা কত টাকা দিতে পারি। গাজীপুরে সাংবাদিক হত্যায় যত দ্রুত সম্ভব চার্জশিট দেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। শাস্তি ভালোভাবে পায়, এই জন্য যত ধরনের ব্যবস্থা করার আমরা করব। বাট জিনিসটা স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। পুলিশ ভয় পাচ্ছে না। নিবন্ধন চেয়ে আবেদন করা জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ 16টি নতুন রাজনৈতিক দল নির্বাচন কমিশনের প্রাথমিক যাচাই বাছাই উত্তীর্ণ হয়েছে। এ বিষয়ে মাঠ পর্যায়ে যাচাই বাছাইয়ের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন। ইসি সচিবালয় থেকে তথ্য জানানো হয়। নিবন্ধন পাওয়ার পর এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত বলেন, এনসিপি নির্বাচন কমিশনের সকল শর্ত পূরণ করেই নিবন্ধনের জন্য আবেদন করেছে। বলেন, কোনো আইনি বাধা না থাকলেও এনসিপির কাঙ্ক্ষিত প্রতীকগুলো এখনও তাদের বিধিমালার তফসিলে অন্তর্ভুক্ত করেনি ইসি, যা উদ্বেগজনক। প্রতীক হিসেবে শাপলাকে তফসিলে অন্তর্ভুক্ত করতে ইসির প্রতি আহ্বান জানান তিনি। নিবন্ধন সনদ দেওয়ার সময় নির্বাচন কমিশন শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা থেকে যে কোনো একটি প্রতীক এনসিপিকে বরাদ্দ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এনসিপি নির্বাচন কমিশনের সকল শর্ত পূরণ করেই নিবন্ধনের জন্য আবেদন করেছিল। ফলে নিবন্ধন পাওয়ার ব্যাপারে এনসিপি আগে থেকেই যথেষ্ট আত্মবিশ্বাসী ছিল। কিন্তু আইনি কোনো বাধা না থাকা সত্ত্বেও এনসিপির কাঙ্ক্ষিত প্রতীকগুলো এখনও নির্বাচন কমিশন তাদের বিধিমালার তফসিলে অন্তর্ভুক্ত করেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল রাজনীতি নিষিদ্ধের ইস্যুতে ছাত্র নেতাদের সাথে বৈঠক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। তবে বৈঠকে ছাত্র শিবির থাকায় বামপন্থী সংগঠনগুলো আলোচনায় থাকেনি। বিশ্ববিদ্যালয় উপাচার্য বলছেন, সাধারণ শিক্ষার্থী ও রাজনৈতিক সংগঠনগুলোকে মুখোমুখি দাঁড় করাতে চায় না প্রশাসন। হল রাজনীতি, ডাকসু নির্বাচন সহ নানা বিষয়ে ছাত্র সংগঠনগুলোর প্রতিনিধির সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৈঠক। এ সময় ছাত্র শিবিরের উপস্থিতি বৈঠককে করে সরগরম। বামপন্থী সংগঠনগুলো বেরিয়ে যায় আলোচনা থেকে।
এমন কোনো একটা পরিস্থিতির উদ্ভব ঘটানো হয় যেই পরিস্থিতিকে কাজে লাগিয়ে ছাত্র শিবিরের সঙ্গে বাকি সংগঠনগুলির মিটিং করিয়ে ছাত্র শিবিরকে নরমালাইজ করার একটি রাজনীতি আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন করে থাকে। আমরা বারবার একটা গণতান্ত্রিক পরিবেশ চেয়েছিলাম, সেই গণতান্ত্রিক পরিবেশ কি একটা গণহত্যাকারী সংগঠনকে সাথে নিয়ে কখনোই সম্ভব? তবে বৈঠকে শেষ পর্যন্ত ছিল ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ বাকি সংগঠনগুলো। যেহেতু বড় সংখ্যক শিক্ষার্থীরা হলের রাজনীতির ব্যাপারে দ্বিমত পোষণ করছেন এবং একটা সমাধান চাচ্ছেন, সেক্ষেত্রে একটার মুখোমুখি করে দেওয়াটা মানে উচিত না। তারা যেন সাধারণ শিক্ষার্থীদের মতামতগুলো নিয়ে এবং ছাত্র সংগঠন মাস থেকে আজকে যে মতামতগুলো নেওয়া হলো তার প্রেক্ষিতে একটি ঐতিহাসিক রূপরেখা তারা প্রণয়ন করবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন, সাধারণ শিক্ষার্থী ও রাজনৈতিক সংগঠনগুলোকে মুখোমুখি দাঁড় করাতে চায় না প্রশাসন। তবে নির্দিষ্ট নীতিমালার আলোকে রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড পরিচালনার রূপরেখা নিয়ে আলোচনা চলবে বলে জানান তিনি। দীর্ঘদিনের একটা এই তিক্ত অভিজ্ঞতার কারণে একটা নেতিবাচক একরকম আবেগ কাজ করছে ছাত্র রাজনীতির প্রতি। আমরা বারবার চাচ্ছি তারা যেন কোনোভাবেই মুখোমুখি না হয় এবং আমাদের আজকে যে সংগঠনগুলো অংশ নিয়েছে তারা চমৎকার কিছু পরামর্শ দিয়েছে। এই আলোচনা আমাদের জিইয়ে রাখতে হবে, সময় লাগবে। ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18টি হলে কমিটি ঘোষণা করলে বিক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় শিক্ষার্থীদের একাংশ। শুক্রবার রাতে হল রাজনীতি নিষিদ্ধের বিরোধিতায় দফায় দফায় মিছিল হয় ক্যাম্পাসে। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা। জুলাই ঘোষণাপত্র প্রত্যাখ্যান করেছেন গণ অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের একটি বড় অংশ। আরিফ সোহেল, আবদুল্লাহ সালেহী নয়ন, নাহিদা বুশরা, নাজিফা জান্নাত সহ যৌথ বিবৃতিতে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন মোট 60 জন। বিবৃতিতে জুলাই ঘোষণাপত্রকে জনগণের সাথে প্রতারণামূলক প্রহসনের ঘোষণাপত্র বলে আখ্যা দিয়েছেন তারা। তারা অভিযোগ করেন, পুরনো শোষণমূলক আমলাতন্ত্র, লুটেরা শক্তি ও দুর্নীতিবাজদের সমর্থনে একটি প্রতারণামূলক ও অর্থহীন ডকুমেন্টকে জুলাই ঘোষণাপত্র নামে চালিয়ে দেওয়া হয়েছে। শ্রেণী, পেশা, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষকে অংশীদার করে নতুন ঘোষণাপত্র প্রণয়নের দাবি জানান ছাত্রনেতারা। বিবৃতিতে সত্যিকারের গণবান্ধব ও জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনের সংগ্রাম যে কোনো মূল্যে চলমান রাখার অঙ্গীকারের কথাও জানান তারা। অর্থনীতিকে রাখতে হবে রাজনীতির বাইরে। আর্থিক খাতে দুর্বৃত্তায়ন ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংককে স্বাধীন ও শক্তিশালী করার বিকল্প নেই। সিপিডি আয়োজিত সরকারের 1 বছর মূল্যায়ন অনুষ্ঠানে এসব বলেন বক্তারা। এ সময় 1 বছরে চাঁদাবাজি ও সরকারের ভুল নীতির তীব্র সমালোচনা করেন ব্যবসায়ীরা। এটাকেও আমরা অন্তর্বর্তী সরকারের 1 বছরের সাফল্য ব্যর্থতার খতিয়ান তুলে ধরতে আয়োজন করে গবেষণা সংস্থা সিপিডি। এতে অর্থনীতি, রাজনীতি ও কর্মসংস্থান সহ সমসাময়িক নানা ইস্যু উঠে আসে বক্তাদের কথায়। সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টাকে সাধুবাদ জানান সিপিডির নির্বাহী পরিচালক। বলেন, চাপের মুখে দায়িত্ব নিয়ে সংকট সমাধানে কার্যকর উদ্যোগের চেষ্টা করছে সরকার। যদিও এলডিসি থেকে উত্তরণ, বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান নিয়ে অস্বস্তির কথা জানান সংস্থার সম্মাননীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান। মূল্যস্ফীতির ক্ষেত্রে যেটা 3 বছর থেকে ঊর্ধ্বমুখী ছিল, 10% কাছাকাছি পৌঁছে গিয়েছিল, সেইখানে আমরা দেখেছি যে এটা এখন কমতির দিকে। কর্মসংস্থানে সুযোগ সৃষ্টি করে সাধারণ মানুষের জীবন মানের উন্নতির যে চ্যালেঞ্জটা, সেই চ্যালেঞ্জটা কিন্তু এখনো অব্যাহত আছে। 1 বছরে ব্যাংক খাতের সাফল্য তুলে ধরে গভর্নর বলেন, চলতি অর্থ বছরের মধ্যেই চেষ্টা থাকবে মূল্যস্ফীতি 5% নামিয়ে আনার। জানান, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরলেই গতি বাড়বে বিনিয়োগে। এ সময় চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতা নিয়ে ক্ষোভ জানান ব্যবসায়ী নেতারা। বলেন, 1 বছরে বিভিন্ন ভুল নীতির কারণে বন্ধ হয়ে গেছে বহু কারখানা। আমি এখনো আশাবাদী যে আমাদের ইনফ্লেশন কমে আসবে, আমরা হয়তো 5-এর নিচে চলে যেতে পারবো বা এই ফিসক্যাল ইয়ারের শেষের দিকে, এটা আমাদের প্রত্যাশা। প্রতিনিয়ত তার মধ্যে আবার তো চাঁদাবাজতে জ্বালায় আমরা বাঁচতে পারতেছি না, গ্যাস নাই, বিদ্যুৎ নাই। তো আপনি যদি স্বীকারই করেন এই দুইটা সেক্টর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তাহলে আপনি এখানে কিছু একটা করেন। নীরবে ফ্যাক্টরি বন্ধ হচ্ছে, এর কারণ হলো বিভিন্নমুখী। ওই নির্দিষ্ট ফ্যাক্টরির আনপ্ল্যান্ড এক্সপ্যানশন, বাংলাদেশ ব্যাংকের পলিসি অথবা দেশের পলিসি। বিদ্যুৎ জ্বালানি খাতে প্রচুর পরিমাণ ডিউস ছিল, সেগুলো সবগুলো আসলে এখন পরিশোধিত হয়েছে, কিন্তু ভর্তুকির জায়গাটা আমরা এখনো সাফার করছি। সংলাপে সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অর্থ পাচার বন্ধ হওয়ায় বাড়ছে রেমিটেন্স ও বিদেশি মুদ্রার মজুদ। ওনার এই ফায়ার ফাইটিং এর মধ্যে আমি মনে করি অর্থনীতিতে
স্টেবিলিটি আনার জন্য কিছু 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 জায়গায় তো নিশ্চয় আমরা উন্নতি দেখেছি। মানি লন্ডারিং বন্ধ হওয়ার সাথে সাথে রেমিটেন্সের বাড়তে থাকবে। 24,000 কোটি টাকা একটা ব্যাংক থেকে। কোথাও শুনেছেন যে বাংলাদেশ ব্যাংকের মানে স্টেট ব্যাংকের গভর্নর পালিয়ে যায়? 3 জনকে পাওয়া যাচ্ছে না, ইনক্লুডিং গরিবের ব্যাংকার। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর।